বন্যার তো প্রভাব দুই ধরনের, একটি তাৎক্ষণিক প্রভাব, একটি পরবর্তী প্রভাব। বন্যার পানি সরে যাওয়ার পরে আমরা বেশ কতগুলো সমস্যা দেখি। একটি হচ্ছে পানিবাহিত রোগগুলো বেড়ে যায়। দর্শক, স্বাগত শাশ্বতীর সঙ্গে সাক্ষাৎকারে। সৌজন্যে বৃন্দাবনী হোম অ্যান্ড কিচেন অ্যাক্সেসরিজ। আপনাদের সাথে রয়েছে আমি শাশ্বতী মাথিন, আর আমার আজকের মেকওভারটি করেছে রূপায়ণ বিউটি পার্লার। আমার সাথে আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ডক্টর লেলিন চৌধুরী। তিনি হেলথ, এনভায়রনমেন্ট ও চিলড্রেন রাইট অ্যাক্টিভিস্ট। তিনি হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান। কেমন আছেন স্যার? অনেক ধন্যবাদ। ভালো। এই যে আপনার ডাক্তারি পেশায় আসাটা, এই পেশাটা আসলে পছন্দ করেছিলেন কেন? দেখুন, আমাদের সময়ে আমরা যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই জাতীয় পেশায় এসেছি, আমাদের পছন্দ করার তেমন কোনো জায়গা ছিল না। যারা একটু ভালো রেজাল্ট করতো, মানে প্রথম দিকে থাকতো, তারাই সাধারণত এই দুটো বিষয়ে তখন আসতো। এবং তখন বিষয়ে এত বৈচিত্র্যও কিন্তু ছিল না। কতগুলো ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগতভাবে নাম করা বিষয় ছিল। তার মধ্যে একটি হচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হওয়া, একটা ছিল বুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। তো তখন আমাদের সময়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়াটা ছিল প্রথম পছন্দের ব্যাপার। সেই গড্ডালিকা প্রবাহে আমিও গা ভাসি। মানে যে ছোটবেলায় জন্মের পরে বাবা মা এ ডাক্তার হবে, এ ইঞ্জিনিয়ার হবে, এরকম যে একটা ভাগ, ওই রকম অনেকটা বিষয়টা যে আমাকে ডাক্তার হতে হবে। না, তার চেয়েও যেহেতু ভালো রেজাল্ট করেছিলাম, তৎকালীন তথাকথিত ভালো রেজাল্ট, অতএব মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ওরা এই আর কি। অর্থাৎ ডাক্তার হওয়ার পেছনে খুব বড় বড় স্বপ্ন বা কথা থাকা না, ওটা ছিল না আমার, স্রেফ ঘটনাক্রম। স্যার, আপনি হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একটু জানবো যে আপনার নিজস্ব কাজের পাশাপাশিও আপনি হেলথ, তারপরে এনভায়রনমেন্ট, চিলড্রেন রাইট অ্যাক্টিভিস্ট, এই কাজগুলোর পাশাপাশিও হেলথ অ্যান্ড হোপ হাসপাতালটা তৈরির পেছনের গল্পটা বা ইচ্ছাটা একটু কি ছিল সেটা একটু জানবো। মানুষ তো সামাজিক প্রাণী। আমরা অনেকগুলো ডাক্তার, 50-এর মতো সংখ্যায়। একসময় ভাবলাম বাংলাদেশে, সেটি অনেক 2003-04-এর কথা, বাংলাদেশের চিকিৎসা সেবার খাতে, স্বাস্থ্য সেবার খাতে মানুষের সাথে ক্রমাগত ডাক্তারদের দূরত্ব বাড়ছে। এবং এই দূরত্ব বাড়ার পেছনে একটি বড় দায় হচ্ছে চিকিৎসক। আমরা যারা কিঞ্চিৎ স্বপ্নভঙ্গ দেখতাম আর কি, তারা মনে করলাম যে এই ধারার বাইরে মানুষের সাথে, মানুষের কাছে, মানুষকে ভালোবেসে একটি সেবা ব্যবস্থা চালু করা যায় কিনা, অন্তত যেখানে ব্যক্তিগতভাবে আমি বা আমার পরিবার অসুস্থ হলে ভর্তি হতে হবে। তো এই ভাবনা থেকে আমরা কয়েকজন ডাক্তার প্রথমে ঢাকার রমনা পার্কে খোলা চত্বরে বসে এক শীতের বিকেলে কথা বললাম যে আমরা এটা শুরু করব। এবং তখন আমাদের সবারই খুব কম অর্থ, অনেক টাকা দিয়ে যে করবো সেটি না। আমরা মনে করলাম এটির ধরনটা হবে, আমরা ডাক্তার যারা এই ভাবনার সাথে যুক্ত এবং একই সাথে চিকিৎসা সেবা খাতে যে অনিয়ম এবং দুর্নীতিগুলো রয়েছে তার বাইরে নিজেদের দাঁড় করা। যেমন ধরুন প্যাথোলজি বা পরীক্ষা নিরীক্ষায় যে কমিশন, অথবা রোগী রেফার করে যে টাকা নেওয়া, এগুলোর বাইরে আমাদেরকে আমরা দাঁড় করাবো। এবং এখানে আমরা এমন একটা খরচ নির্ধারণ করবো হাসপাতালে যেটি আমরা বলি অ্যাফোর্ডেবল, অর্থাৎ একজন মানুষ বর্তমান প্রেক্ষাপটে সেটি দিতে পারে, কোনো গলা কাটা ধরনের বিষয় আমরা করবো না। মূলত এই ভাবনার থেকে আমরা হাসপাতালটা শুরু। এবং শুরু করতে গিয়ে প্রথম প্রশ্ন হইল, আমাদের এখানে তো কেউ রোগী পাঠাবো ও ডাক্তাররা, অথবা কেউ রোগী পাঠাবে না, কারণ কেউ একজন রোগী নিয়ে আসলে অন্য হাসপাতাল যেখানে টাকা দেয় আমরা তো টাকা দেবো না, অথবা এখানে পরীক্ষা নিরীক্ষার জন্য কেউ যদি রোগীকে পাঠায় আমরা তো তাদেরকে কোনো টাকা দেবো না, তাহলে পাঠাবে কেন? আমরা ঠিক করলাম আমাদের মার্কেটিং অফিসার, অর্থাৎ যারা নানা জায়গায় আমাদের কথা বলবে, তারা হবে আমাদের রোগী। যে রোগী আসবে তারা যখন নিজে অনুভব করবে
এখানে মূল্য অন্য জায়গার চেয়ে কম। এখানকার ডাক্তাররা ঠিক যান্ত্রিকভাবে রোগী দেখে না। তাদের রোগী দেখার মধ্যে একটু মানবিক স্পর্শ থাকে, আন্তরিকতার ছোঁয়া থাকে। তাহলে তারা অনুভব করবে যে এই জায়গাটিতে আসা ভালো। এবং দুটো ব্যাপার কিন্তু আপনি দেখবেন, আন্তরিকতা এবং ভালোবাসা এটি অবোধ প্রাণীও বোঝে, মানুষ তো বুঝবেই। একদম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, একটা মানুষ ব্যক্তিগত জীবনে সে অনেক খারাপ কাজ, দুর্নীতির সাথে যুক্ত হতে পারে, কিন্তু তার প্রতি কেউ যখন ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, এবং তার সাথে কেউ যখন ফাঁকিবাজি না করে, কৌশল বা চাতুর্য প্রয়োগ না করে, এটা কিন্তু সে নিজেও বোঝে। একদম। তো আমরা এই ভাবনাটাকে বলা হয় মার্কেটিং পলিসি। এই মার্কেটিং পলিসিটা অবলম্বন করে আমরা কয়েকজন ডাক্তার শুরুটা আমরা খুব অল্প অল্প টাকা দিয়ে শুরু করলাম কোনো রকমে, এবং তৎকালীন যে টাকাটা আমরা জোগাড় করেছিলাম এটি হাস্যকর রকমের কম, কিন্তু আমরা শুরু করলাম। এবং ধীরে ধীরে এখন আমরা বলতে পারি যে আমাদের সেই ভাবনাটা কিন্তু ব্যর্থ হয়। একটি হাসপাতাল যেখানে কোনো মার্কেটিং অফিসার নেই, যে আমাদের কথা বলার জন্য বাইরে কোনো মানুষের কাছে, ডাক্তারের কাছে যায় না, যেখানে থেকে একটি টাকাও কমিশন হিসেবে, পার্সেন্টেজ হিসেবে কাউকে দেওয়া হয় না, এবং যেখানে সিদ্ধান্তগুলো যৌথভাবে নেওয়া হয়। ধরা যাক আমি এখানে চেয়ারম্যানের পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছি, এটা কিন্তু আমার অর্থমূল্যের বিনিময় না। অর্থাৎ দেখা যায় যে এই জাতীয় প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলিতে যে বেশি টাকা দেয় সে সবচেয়ে বড় পদটি পায়, কিন্তু আমাদের এখানে কিন্তু টাকার সাথে এই পদের কোনো সম্পর্ক নেই। এখানে হচ্ছে আমরা দেখি কে কোন জায়গাটাকে থাকলে হাসপাতালটাকে, আমাদের পুরো প্রতিষ্ঠানটাকে ভালো মতো পরিচালনা করতে পারবে, সেই ভাবনা থেকে আমরা তাকে সেই পদে দিই। এবং আমরা প্রতিটি বার্ষিক সাধারণ সভায় সেই মানে পরিচালক অথবা চেয়ারম্যান বা যিনি এমডির দায়িত্বে থাকেন সেই পদগুলোতেও কিন্তু আমরা পরিবর্তন আনি। তো এই ভাবনা নিয়ে আমরা যাচ্ছি। এখন বলা যায় যে আমরা অনেক ছোট করে শুরু করেছিলাম, কিন্তু এখন আমরা ছোট কিন্তু অবহেলার পাত্র নেই। আমরা প্রাসঙ্গিক বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে যদি কোনো আলোচনার বিষয় আসে, অথবা ধরা গেল করোনার মতো এই মারণান্তক মানে অতিমারিতে, মহামারীতে আমরা ছোট ছিলাম, কিন্তু আমাদের ভূমিকা কিন্তু বড় ছিল। আমরা এই দেশে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে প্রথম যারা বেসরকারি হাসপাতালে করোনার রোগী ভর্তি করেছিল, যাদের হাসপাতাল একদিনের জন্য বন্ধ করা হয়নি, এবং আমাদের ডাক্তার, আমাদের সেবিকা বা নার্স সহ আমাদের সবাই কিন্তু এখানে কাজ করেছে। সব মিলে বলা যায় যে একজন মানুষ কেন জীবনযাপন করবে, জীবনযাপন করতে গিয়ে তার যেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হয় আমার জীবনটা আমি খারাপ কাটাইনি, অন্তত নিজের ভেতরে এই বোধটি আনার জন্য যেরকম জীবনযাপন করা দরকার ডাক্তার হিসেবে, আমরা সেই জীবনটি যাপন করতে পারছি। বাহ, বেশ চমৎকার, বেশ চমৎকার। সমৃদ্ধি কামনা করি হেলথ অ্যান্ড হোপের অনেক। স্যার, রিসেন্টলি বাংলাদেশে একটি ভয়াবহ বন্যা হয়ে গেল। বাংলাদেশের দক্ষিণাঞ্চল একেবারেই ডুবে গেছিল। তো এই এখন যদিও বন্যার মানে প্রকোপটা আমাদের কমে গেছে, কিন্তু বন্যা পরবর্তী বিভিন্ন রোগ, যেমন চর্মরোগ, সাপে কাটা, ইলেকট্রিসিটিতে তারে লেগে কেউ আহত হয়ে যাওয়া, মারা যাওয়া, এই ধরনের বিষয়গুলো ঘটছে। তো আমি একটু জানতে চাইবো যে বন্যা পরবর্তী সময়ে কি ধরনের অসুখগুলো আসলে হয়? বন্যার তো দুই ধরনের প্রভাব, একটি হচ্ছে তাৎক্ষণিক প্রভাব, একটি পরবর্তী প্রভাব স্বাস্থ্যখাত। তাৎক্ষণিক প্রভাবের মধ্যে রয়েছে বন্যার পানিতে ডুবে শিশু এবং যারা সাঁতার জানে না, অথবা বয়স্ক অসুস্থ মানুষের মৃত্যু, অথবা বন্যার পানিতে ডুবে প্রচুর পানি তার ফুসফুসের ভেতরে ঢুকে গিয়ে, পেটের ভেতরে ঢুকে গিয়ে অসুস্থ হয়ে যাওয়া, অথবা সাপে কাটা এবং ঠান্ডা জনিত অসুখ, বাচ্চাদের নিউমোনিয়া, এই জাতীয় অসুখ। বন্যার পানি সরে যাওয়ার পরে আমরা বেশ কতগুলো সমস্যা দেখি। একটি হচ্ছে পানিবাহিত রোগগুলো বেড়ে যায়, ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, প্যারাটাইফয়েড, হেপাটাইটিস, যেটাকে সাধারণ মানুষ জন্ডিস বলে। এর সাথে বন্যার পানিতে চলাফেরা করার সময় আমাদের শরীরের ত্বকের সাথে
বন্যার পানির স্পর্শ লাগে হুম। এবং নানা কিছু মিশে কিন্তু বন্যার পানির স্বাভাবিকতা আর থাকে না, ভীষণ রকম দূষিত দূষিত হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ, তো ফলে চর্মরোগগুলো তৈরি হয়। এর মধ্যে একটি হচ্ছে আমরা বলি ছত্রাক সংক্রমণ, হুম। সাধারণ মানুষ বলে দাঁত জাতীয়। হুম, হুম, হুম। আরেকটি হচ্ছে ত্বকের অ্যালার্জি, ফুসকুড়ির মতো উঠে, প্রচণ্ড চুলকায় এবং বন্যার সময় নানা আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ একত্রে থাকে, তাদের খোস পাঁচটা এটা হয় এবং সেটা সংক্রমণ হয়ে ঘায়ে তৈরি হয় এবং এর বাইরে আমরা দেখি যে চোখের চোখ ওঠা এটিও তখন বেড়ে যায়, হাঁচি কাশি ঠান্ডা শ্বাসতন্ত্রীয় অসুখগুলো বেড়ে যায়। আহ, এছাড়াও সাপগুলো যখন বন্যার পানিতে মানুষের বাড়িতে বা আশ্রয় কেন্দ্রে চলে আসে, সেখানে তারা মানুষকে কামড়ায় বা সাপে কাটে। এছাড়া বিদ্যুতের তার পানিতে পড়ে গিয়ে বা অন্য কোথাও পড়ে থাকার কারণে বিদ্যুতায়িত হয়েও মানুষ মারা যায়। সব মিলে কিন্তু এ সময় রাস্তাঘাটগুলো ভেঙে যায়, ফলে যানবাহনে চলতে গিয়ে যানবাহনের দুর্ঘটনাও বেড়ে যায়। এই জাতীয় অসুখ কিন্তু তখন বেড়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে দূষিত পানির কারণে শিশুদের যেমন অসুখ হয়, বড়দের এটি হয়। আবার শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডায়রিয়া, যেটি ভাইরাস জনিত ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ, সেটিও কিন্তু বেড়ে যায়। হুম। রোটা ভাইরাস এই হুম। সময় বেড়ে যায়। সবকিছু মিলে বন্যা পরবর্তী সময়টা কিন্তু আরো বেশি দুর্বিষহ হয়। যে জায়গাগুলো লোকালয় থেকে একটু দূরে, যোগাযোগের ব্যবস্থা ভালো না বা দুর্গম, সেখানে কিন্তু এই জাতীয় অসুখ আরো বেড়ে যায়। আরো বেশি এর হয়। জন্য সতর্ক তাহলে হতে হয়। এই মুহূর্তে বন্যার সময়টাতে তো একটা ব্যাপার ছিল যে ত্রাণ দেয়া বা বিভিন্ন খাবার দেয়া এই কাজগুলো হয়েছে। কিন্তু তাহলে তো বন্যা পরবর্তী সময়ে ব্যবস্থাপনাটা টোটালি অন্যরকম। অন্য হতে হয়। হ্যাঁ, সেটা একটু জানি যে বন্যা পরবর্তী সময়ে ব্যবস্থাপনাটা কিরকম হলে ভালো হয়? এখানে তো দুই ধরনের বিষয় থাকে। একটি হচ্ছে আহ, দুর্গম বা যেসব জায়গায় যাওয়া কঠিন, সেসব অঞ্চলে বসবাসরত মানুষের কথা প্রথমে ভাবা দরকার। জি। সেটা ভাবার জন্য দুটো কাজ করতে হয়। একটা হচ্ছে যেসব জায়গায় নৌপথ রয়েছে, সেখানে আমরা বলি যে নৌকার মধ্যে একটি মেডিকেল টিম পাঠানো, একজন চিকিৎসক থাকলো, একজন নার্স থাকলো, কিছু ওষুধ থাকলো। তারা দুর্গম জায়গা, যেখানে নৌকায় যেতে হয়, চড়াঞ্চল এসব জায়গায় নৌকার দিয়ে গিয়ে প্রতিটি বাড়ি বাড়িতে তারা যাবে। আর যেসব জায়গাতে অন্য বাহন, যেমন মোটর সাইকেল বা সাধারণ সাইকেল বা রিক্সা যায়, সেসব জায়গায় এইসব যানবাহন ব্যবহার করে যাওয়া। আর যেখানে সাধারণ অ্যাম্বুলেন্স বা গাড়ি যায়, সেখানে গাড়ি ব্যবহার করে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া দরকার। খোঁজ নেওয়ার দরকার দুটো ব্যাপার। একটা হচ্ছে যে বৃদ্ধ বয়স্ক মানুষেরা যেখানে আছে, যাদেরকে কোনো স্বাস্থ্য কেন্দ্রে আনা যায় না, তাদেরকে দেখা, শিশুদের দেখা এবং আমরা জানি আমাদের দেশে সাধারণভাবে নারীরা অবহেলিত এবং গ্রামের দূরবর্তী অঞ্চলের নারীরা আরো বেশি অবহেলিত। তাদেরকে একদম মরণাপন্ন না হলে স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে আনা হয় না, তাদেরও খোঁজ খবর নেয়া। ফলে এই তিন ধরনের যদি ভ্রাম্যমাণ মেডিকেল টিম করা যায়, যারা একেবারে একসাথে ওষুধ নিয়ে যাবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হাসপাতালে রোগী নিয়ে আসার একটি ব্যবস্থা করতে পারবে, সেরকম একটি টিম করা দরকার। তা না হলে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে শুধু অবহেলার কারণেই অনেক লোক তাদের শ্রম ক্ষমতা হারিয়ে ফেলে, মৃত্যু বরণ করে, পঙ্গুত্ব বরণ